হাই, টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমি বোরের পরমাণু মডেল সম্বন্ধে আলোচনা করার সময় বোরের পরমাণু মডেলের ত্রুটি আলোচনা যখন করেছিলাম তখন বলেছিলাম যে সায়েন্টিস্ট বোর পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম রেখার বিভাজন সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। অর্থাৎ সায়েন্টিস্ট বোর পরমাণুর যে ফাইন স্ট্রাকচার সেটাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি, আর যে কারণে প্রয়োজন হয়েছিল এই তত্ত্বটাকে কিছুটা কারেকশন করার। যে কারেকশনটা করেছিলেন সায়েন্টিস্ট সমারফেল্ড। তাহলে আজকের ক্লাসে আমরা সায়েন্টিস্ট সমারফেল্ডের তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। সায়েন্টিস্ট সমারফেল্ড বোরের তত্ত্বের প্রথমত দুটি কারেকশন করেন। এক নম্বর কারেকশন হলো জ্যামিতিক পরিবর্তন বা জিওমেট্রিক কারেকশন। এবং দু নম্বর হচ্ছে ভরের আপেক্ষিক পরিবর্তন। আমরা প্রথমে এক নম্বর কারেকশনে আসি। দেখো, সায়েন্টিস্ট বোর বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। সায়েন্টিস্ট সামারফিল্ড বলছেন যে না, একটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে অর্থাৎ নিউক্লিয় বলের প্রভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে, যে উপবৃত্তাকার কক্ষপথের ফোকাসে থাকবে নিউক্লিয়াস। যদি এটা একটা উপবৃত্তাকার কক্ষপথ আমি কল্পনা করি এবং এটা যদি তার ফোকাস হয়, তাহলে নিউক্লিয়াস থাকবে এই ফোকাসে এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরবে। তাহলে ধরা যাক একটা ইলেকট্রন এই পজিশনে রয়েছে। এখন কোনো একটা ইলেকট্রন যখন ঘোরে, সে যে কক্ষেই হোক, বৃত্তাকার কক্ষেই বা উপবৃত্তাকার কক্ষেই, তার গতিবেগ সবসময় সেই কক্ষের ওই বিন্দুতে স্পর্শক বরাবর ক্রিয়া করে। তাহলে ইলেকট্রনটা যদি এখানে থাকে, তাহলে ইলেকট্রনটার গতিবেগ হবে স্পর্শক বরাবর এইভাবে। এখন এই গতিবেগটাকে যদি আমরা দুটো উপাংশে ভাগ করে নিই, এটা একটা উপাংশ আর এটা একটা উপাংশ। তার আগে বলি, এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের এই দূরত্বটাকে বলা হয় রেডিয়াস ভেক্টর। তো এটাকে কি বললাম? রেডিয়াস ভেক্টর। এটাকে বলবো রেডিয়াস ভেক্টর। আর এই যে কোণটা, এই অ্যাঙ্গেল, এটাকে বললাম ফাই। এই কোণটাকে বলা হয় অ্যাজিমুথাল কোণ। তাহলে এই ভেলোসিটিটা বা এই গতিবেগটার যে দুটো উপাংশ আমি ভেঙেছিলাম, এই রেডিয়াস ভেক্টরের উল্টো উপাংশটাকে আমরা বলতে পারি রেডিয়াল ভেলোসিটি। এটা হলো রেডিয়াল ভেলোসিটি। আর এই উপাংশটাকে বলা হয় অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে একটা গেল অ্যাঙ্গুলার ভেলোসিটি, একটা হচ্ছে রেডিয়াল ভেলোসিটি। এরপর দেখা যায় যে এই যে গতিবেগ তৈরি হলো, একটা বেগ যদি তৈরি হয়, তাহলে তার ফলে
ভরবেগও তৈরি হতে পারে। তাহলে ভরবেগকে আমরা কি বলবো? মোমেন্টাম। তাহলে রেডিয়াল ভেলোসিটির জন্য যে মোমেন্টাম তৈরি হবে সেটাকে বলবো রেডিয়াল মোমেন্টাম, আর অ্যাঙ্গুলার ভেলোসিটির জন্য যে মোমেন্টাম তৈরি হবে তাকে বলবো অ্যাঙ্গুলার মোমেন্টাম। দেখা গেছে এই দুটো মোমেন্টামই h/2π এর সঙ্গে সরল গুণিতক। তাহলে রেডিয়াল মোমেন্টামের ক্ষেত্রে আমি লিখতে পারি ইজিক্যাল টু nr ইন্টু h/2π। আবার অ্যাঙ্গুলার মোমেন্টামের জন্য লিখতে পারি ইজিক্যাল টু k ইন্টু h/2π। এই nr এবং k এই দুটোই হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা বা এগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। nrটাকে বলা হয় রেডিয়াল কোয়ান্টাম সংখ্যা, kটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। এই দুটো কোয়ান্টাম সংখ্যাই মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে একটা সম্পর্কে যুক্ত। কিরকম না, মুখ্য কোয়ান্টাম সংখ্যা যদি n হয় তাহলে লিখতে পারি যে n ইজিক্যাল টু nr প্লাস k। এখন দেখো উপবৃত্তাকার কক্ষপথে এই অক্ষটাকে বলা হয় পরাক্ষ, এটা হলো পরাক্ষ। আর এই উপাংশটাকে বলা হয় উপাক্ষ। যদি অর্ধ পরাক্ষ এ হয় এবং অর্ধ উপাক্ষ বি হয় তাহলে আমি লিখতে পারি এখানে যে n/k ইজিক্যাল টু অর্ধ পরাক্ষের দৈর্ঘ্য বাই অর্ধ উপাক্ষের দৈর্ঘ্য। ইজিক্যাল টু আমি উপরে লিখছি, ইজিক্যাল টু লিখতে পারি a/b ইজিক্যাল টু পরাক্ষের দৈর্ঘ্য বাই উপাক্ষের দৈর্ঘ্য। তাহলে কি হলো যে n/k ইজিক্যাল টু a/b ইজিক্যাল টু পরাক্ষের দৈর্ঘ্য বাই উপাক্ষের দৈর্ঘ্য। এখন n/kটাকে যদি আমি উল্টে লিখি k/n লিখতে পারি ইজিক্যাল টু b/a। এটাই হচ্ছে 1/ε তার রুট, অর্থাৎ k/n ইজিক্যাল টু রুট ওভার 1/ε²। এই ইপসাইলনটাকে বলা হয় উৎকেন্দ্রতা। উৎকেন্দ্রতা মানে কি, যত আমার এখানে পরাক্ষের থেকে উপাক্ষটা কম হবে তত এই উপবৃত্তটা চ্যাপ্টা হবে, অর্থাৎ সেটাই হচ্ছে উৎকেন্দ্রতা। অর্থাৎ যত চ্যাপ্টা হবে তত উৎকেন্দ্রতা বৃদ্ধি পাবে। তাহলে এখন সায়েন্টিস্ট সমারফেল্ড এই কোয়ান্টাম সংখ্যার কথা বলতে গিয়ে বা উনি এই শক্তি স্তরের কথা বলতে গিয়ে একটি মাত্র কোয়ান্টাম সংখ্যাতেই থেমেছিলেন না, উনি আরও একটি কোয়ান্টাম সংখ্যার কথা বলেছেন। সেটা কি না, সেটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা। উনি বললেন যে মুখ্য কোয়ান্টাম সংখ্যা
অর্থাৎ এন, এনের মান যত হবে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা কে এর মানও ঠিক ততগুলো হবে। যদি এন এর মান এন ইজিক্যাল টু কে হয়, তার জন্য আমি কি পাবো? একটা বৃত্ত পাবো, বৃত্তাকার পাবো। কারণ যখন পরাক্ষ এবং উপাক্ষ দুটোই সমান হয়ে যাবে, দেখো এ এবং বি যদি সমান হয়ে যায় তখন এন ইজিক্যাল টু কে, তার মানে পরাক্ষ উপাক্ষ সমান হয়ে গেলে এই উপবৃত্তটা একটা বৃত্তে পরিণত হচ্ছে। তার মানে এই উপবৃত্তটা এই বৃত্তেরই একটা অংশ, যেখানে পরাক্ষ এবং উপাক্ষ আলাদা হলে উপবৃত্ত, পরাক্ষ এবং উপাক্ষ এক হলে সেটা হচ্ছে বৃত্ত। যদি আমি এন এর মান 4 হয়, তাহলে কে এর মান হবে 1 2 3 4। তাহলে এন এর মান 4, তার জন্য কে এর কটা মান পেলাম? মোট 4টে মান পেয়েছি। কি কি না 1 2 3 4। অর্থাৎ মুখ্য কোয়ান্টাম সংখ্যার সঙ্গে সঙ্গে উনি গৌণ কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার কথাও বললেন, যেটাকে কে দিয়ে প্রকাশ করেছিলেন, এবং যার মান এন এর মান যত হবে ঠিক কে এর মানও ততগুলো হবে। যদি এটাকে আমি একটু ছবির সাহায্যে দেখাই, দেখো এখানে প্রথমেরটার ক্ষেত্রে n ইজিক্যাল টু 4, কে ইজিক্যাল টু 4, তারপরেরটা n ইজিক্যাল টু 4, কে ইজিক্যাল টু 3, তারপরেরটা n ইজিক্যাল টু 4, কে ইজিক্যাল টু 2, তারপর n ইজিক্যাল টু 4, কে ইজিক্যাল টু 1। অর্থাৎ দেখতে পাচ্ছিলাম যে আগে ছিল যে কে বাই এন ইজিক্যাল টু বি বাই এ। তাহলে দেখা গেল যে যখন এন ইজিক্যাল টু কে, তখন কি পাচ্ছি? একটা বৃত্তাকার কক্ষ পাচ্ছি। এই কে এর মান এন এর থেকে যত ছোট হবে তত কি হচ্ছে না বৃত্তাকার কক্ষপথটা উপবৃত্তাকার রূপ নিচ্ছে। দেখতে পেলাম, দেখো এখানে n ইজিক্যাল টু 4, কে ইজিক্যাল টু 4, অর্থাৎ এটা একটা বৃত্তের মতো। এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে এতগুলো উপকক্ষ পাওয়া গেছে। যখন n এর মান 4, কে এর মান 3, উৎকেন্দ্রতা আরো একটু বেড়েছে। যখন কে এর মান 2, উৎকেন্দ্রতা আরো বেড়েছে। 1 এ দেখো উৎকেন্দ্রতা অনেকখানি হয়ে গেছে। অর্থাৎ যত আমি n এর তুলনায় কে এর মান কম হবে, উৎকেন্দ্রতা তত বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই যে উপকক্ষের কথা বা উপশক্তি স্তরের কথা ব্যাখ্যা করতে গিয়ে সায়েন্টিস্ট সমারফেল্ড মুখ্য কোয়ান্টাম সংখ্যার পাশাপাশি অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যার একটা ধারণা দিলেন। যদিও পরবর্তীকালে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যাকে কে দ্বারা প্রকাশ না করে এল দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত নেওয়া হয়। অর্থাৎ যদি n ইজিক্যাল টু 4 হয়, সেখানে এল এর মান হবে 1 2 0 1 2 3। দেখো এখানে দেখতে পাচ্ছি যে একটা শক্তি স্তরের মধ্যে আরো কতগুলো শক্তি স্তর রয়েছে। অর্থাৎ একটা কোয়ান্টাম স্তরের মধ্যে আরো কতগুলো কোয়ান্টাম স্তর রয়েছে। এই কোয়ান্টাম স্তরে যখন ইলেকট্রন অবতরণ করে, তার ফলে একাধিক রেখা তৈরি হয় পারমাণবিক বর্ণালীতে। অর্থাৎ এই কোয়ান্টাম স্তরগুলিতে যখন ইলেকট্রন অবতরণ করছে, তখন পারমাণবিক বর্ণালীতে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা তৈরি হচ্ছে, যেটা সায়েন্টিস্ট বোর ব্যাখ্যা করেননি। বোর কি বলেছিলেন? যে ইলেকট্রনগুলো এক একটা কক্ষের মধ্যে আবর্তন করছে।
এই যে কক্ষের মধ্যে আবর্তন করছে, এখানে দুটো কক্ষের মাঝখানে কোনো রকম কোনো ইলেকট্রন ছিল না। কিভাবে বলেছিলাম আমি? সেখানে বলেছিলাম, দেখবে যে কক্ষগুলিকে এক একটা সিঁড়ির সঙ্গে তুলনা করা হয়েছিল। এই সিঁড়িতেই ইলেকট্রন থাকবে, এর মাঝখানে কোনো ইলেকট্রন থাকবে না, তাই এক একটা বর্ণালী রেখা পাওয়া গেছিল। কিন্তু এখন কি দেখতে পাচ্ছি, যে একটা কোয়ান্টাম স্তরের মধ্যে আরো কতগুলো কোয়ান্টাম স্তর রয়েছে, অর্থাৎ একাধিক কোয়ান্টাম স্তর রয়েছে। এই কোয়ান্টাম স্তরগুলিতে যখন ইলেকট্রন আবর্তন করবে, তখনই আমি একাধিক বর্ণালীর রেখা পাবো। ক্লিয়ার? তাহলে এই গেল জ্যামিতিক পরিবর্তন করার ফলে কি কি ঘটল। নেক্সট আসবো ভরের আপেক্ষিক পরিবর্তন। দেখো, ভরের আপেক্ষিক পরিবর্তন। ভরের আবার পরিবর্তন কি হবে? আমরা আগেই জেনেছি যে ভর হচ্ছে অবিনশ্বর, ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। পৃথিবীর যে কোনো স্থানে কোনো পদার্থের মোট ভর সবসময় একই থাকে। কিন্তু এখানে আবার বলছে যে ভরের আপেক্ষিক পরিবর্তন। ব্যাপারটা কি? দেখো, কোনো একটা ইলেকট্রন, ধরো এই পজিশনে একটা ইলেকট্রন ঘুরছে, বা ইলেকট্রনটা আস্তে আস্তে নিউক্লিয়াসের কাছে এই পজিশনে এসছে। তাহলে এখন নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটার দূরত্ব অনেক কম, বা ইলেকট্রনটা এখান থেকে যদি এখানে চলে যায়, তখন নিউক্লিয়াস থেকে দূরত্ব অনেক বেশি। এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব অনুসারে ইলেকট্রনটার বেগেরও পরিবর্তন হয়। ইলেকট্রনটা যখন নিউক্লিয়াসের খুব কাছাকাছি চলে আসে, তখন ওর বেগ বেড়ে যায়। আবার নিউক্লিয়াস থেকে দূরে সরে গেলে ইলেকট্রনটার গতিবেগ কমে যায়। গতিবেগের এই হ্রাস বৃদ্ধির সঙ্গে ভরেরও নাকি হ্রাস বৃদ্ধি হয়। সায়েন্টিস্ট আইনস্টাইন তার আপেক্ষিকতাবাদে বলেছিলেন যে ইলেকট্রনের এই গতিবেগ যদি আলোর গতিবেগের তুল্য হয়, তাহলে গতিবেগের হ্রাস বৃদ্ধির সঙ্গে ইলেকট্রনটার ভরেরও নাকি পরিবর্তন হবে, অর্থাৎ ভরেরও হ্রাস বৃদ্ধি হবে। তার জন্য একটা সমীকরণ আছে, m = m0 × 1 - v²/c² ½ এই এমটা কি? এই এমটা ইলেকট্রনটার যে কোনো অবস্থানে ভর। m0 ইলেকট্রনটার অরিজিনাল ভর, ভিটা হচ্ছে ইলেকট্রনটার গতিবেগ, এবং সি হলো আলোর গতিবেগ। দেখো, যদি এখানে ইলেকট্রনটার গতিবেগ খুব কম হয়, তাহলে আলোর গতিবেগের সাপেক্ষে এর গতিবেগটাকে নেগলেক্ট করতে পারি, আমরা উপেক্ষা করতে পারি। তখন এই টার্মটা কি হয়ে যাবে? 0। তাহলে m = m0, তাহলে ভরের কোনো পরিবর্তন আসছে না। কিন্তু এই গতিবেগটা যদি আলোর গতিবেগের তুল্য হয়, সেক্ষেত্রে m আর m0 একই থাকবে না, অর্থাৎ ভরের পরিবর্তন আসবে। ভরের এই পরিবর্তন এবং ইলেকট্রনটার এই যে গতিবেগের হ্রাস বৃদ্ধি, এই দুটো কার্যকরী প্রভাবের ফলে দেখতে পাই যে এই উপকক্ষের যে পরাক্ষ রেখাটি রয়েছে, পরাক্ষ, সেই পরাক্ষ কি হচ্ছে না, স্থান পরিবর্তন করছে। অর্থাৎ কোনো একটা উপকক্ষের পরাক্ষ ক্রমাগত স্থান পরিবর্তন করতে থাকে। কিভাবে? যদি আমি এইভাবে একটা উপকক্ষ আঁকি, ধরো নিউক্লিয়াস, এটা হচ্ছে পরাক্ষ। এই উপকক্ষের পরাক্ষ ক্রমাগত এখান থেকে সরে এখানে 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 ক্রমাগত সে স্থান পরিবর্তন করছে। তাহলে যদি পরাক্ষটা স্থান পরিবর্তন করে, তাহলে উপকক্ষটাও স্থান পরিবর্তন করবে। তাহলে উপকক্ষ একটা নিউক্লিয়াসকে বেষ্টন করে ক্রমাগত এইভাবে স্থান পরিবর্তন করতে থাকছে।
এইভাবে স্থান পরিবর্তন করতে করতে একটা বৃত্তীয় গতি তৈরি হচ্ছে। দেখো, এই বাইরের বিন্দুগুলোকে যদি আমরা কানেক্ট করি তাহলে একটা বৃত্তের রূপ নেবে। এই বিন্দুগুলোকে যদি আমরা কানেক্ট করি তাহলে একটা এই পয়েন্টগুলোকে কানেক্ট করলে একটা বৃত্তের রূপ নিচ্ছে। সেই বৃত্তাকার কক্ষপথে কে রয়েছে? ইলেকট্রন। তাহলে ইলেকট্রনটার ঘূর্ণন কিভাবে হচ্ছে? তাহলে ইলেকট্রন এইভাবে আস্তে আস্তে এইভাবে ঘুরছে। যার বাইরের বিন্দুগুলোকে যদি আমরা যোগ করি তাহলে একটা বৃত্তের রূপ নেবে। অর্থাৎ ইলেকট্রনটার উপকক্ষে এইভাবে যে ঘূর্ণন হচ্ছে বা এই উপকক্ষগুলোর এই ঘূর্ণনটাকে আমরা বলতে পারি প্রিসিশনাল মোশন বা অপসরণ। অর্থাৎ উপকক্ষগুলো এই প্রিসিশনাল মোশনের জন্য উপকক্ষগুলির মধ্যে শক্তির সামান্য তারতম্য তৈরি হয়। এই শক্তির তারতম্যের কারণেই পারমাণবিক বর্ণালীতে একাধিক রেখা তৈরি হয়েছে। তাহলে আমি পারমাণবিক বর্ণালীতে একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখার ব্যাখ্যাতে বা ফাইন স্ট্রাকচার ব্যাখ্যাতে আমি কি বলবো? মেনলি দুটো কারণ। একটা জ্যামিতিক পরিবর্তন, যে জ্যামিতিক পরিবর্তন আমরা দেখলাম একটা কোয়ান্টাম স্তরের মধ্যে একাধিক কোয়ান্টাম স্তর রয়েছে, অর্থাৎ ইলেকট্রনগুলি যখন ওই কোয়ান্টাম স্তরের মধ্যে অবতরণ করছে তার ফলে পারমাণবিক বর্ণালীতে একাধিক রেখা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, উপকক্ষগুলোর এইরকম অপসরণের ফলে বা উপকক্ষগুলোর এইরকম প্রিসিশনাল মোশনের ফলে উপকক্ষগুলির মধ্যে শক্তির সামান্য তারতম্য ঘটে। সেই শক্তির সামান্য তারতম্যের কারণে পারমাণবিক বর্ণালীতে একাধিক রেখার সৃষ্টি হয়েছে। এই গেল পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম রেখার বিভাজনের ব্যাখ্যা বা সামারফিল্ডের তত্ত্ব। এই তত্ত্বটাতে আমাদের সাফল্য বা আমাদের সুবিধা কি আছে? এই তত্ত্বের সাহায্যে বেসিক্যালি আমরা পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম রেখার বিভাজন জানতে পারলাম, অর্থাৎ ফাইন স্ট্রাকচারকে ব্যাখ্যা করতে পারলাম। দ্বিতীয়ত, দেখলাম যে ইলেকট্রন নিউক্লিয়াসের যত কাছে আসছে তার গতিবেগ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ইলেকট্রন ঘুরতে 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 দেখো নিউক্লিয়াসের অনেকটা কাছে চলে আসছে। তাহলে নিউক্লিয়াসের কাছে আসা মানেই ওই ইলেকট্রনটা ভেদন ক্ষমতা অনেক বৃদ্ধি পাচ্ছে। ভেদন ক্ষমতা বৃদ্ধি পাওয়া মানে আবার অন্যকে নিউক্লিয়াসের আকর্ষণ বল থেকে সে আবরণ করতে পারছে, অর্থাৎ ওই ইলেকট্রনটার আবরণী প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। এই গেল আমাদের কাছে সুবিধা বা সমারফেল্ড তত্ত্বের সাফল্য। এখন এই সমারফেল্ড তত্ত্বের কি কোনো ত্রুটি আছে? হ্যাঁ, এরও আছে। কি ত্রুটি? সমারফেল্ড তত্ত্বটাও বোর তত্ত্বের মতো শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রেই প্রযোজ্য। এই তত্ত্ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির সম্পূর্ণরূপে বিরুদ্ধাচরণ করেছে। এই গেল এই দুটো বেসিক ত্রুটি সমারফেল্ড তত্ত্বের। তাহলে বোঝা গেল কিভাবে ফাইন স্ট্রাকচারের ব্যাখ্যা পাওয়া গেল সমারফেল্ড তত্ত্বের সাহায্যে এবং সমারফেল্ড তত্ত্বের সাফল্য এবং ত্রুটি। থ্যাংক ইউ।